পর্ষদের 2025 টেস্ট পেপারের 439 নম্বর পেজের অঙ্কগুলো আজ আমি করাবো। একের অঙ্কগুলোর মধ্যে প্রথম একেরটা দেখো, কিছু পরিমাণ টাকা 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত হবে। দেখো, ধরে নিলাম যে আসল 100 টাকা, 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে 2 × 100 200 টাকা। সুদ হবে কত টাকা? না, সুদ হবে 200 - 100 = 100 টাকা। সুদের হারের ফর্মুলা সুদ × 100 আসল × সময়। এখানে সুদের জায়গায় 100 বসালাম, ইন্টু তো 100 আছেই, তার তলায় তোমার পি এর মান হচ্ছে 100 আর টি হচ্ছে 8, কাটাকুটি করে এসছে 12.5%। এইভাবে করবে। দুটো দেখো, 3x² + গামা x + 3 = 0। এখানে গামা 0 থেকে যেন বড় হয়। আর বলেছে একটি বীজ অপর বীজটির বর্গ হলে তাহলে গামার মানটা কত। প্রথমে আমি সমীকরণটা টুকে নিলাম। এখান থেকে আমরা এ এর মান, বি এর মান, সি এর মানগুলো টুকে নিলাম। সমীকরণে একটি বীজ অপর বীজের বর্গ, তাই একটা যদি আলফা হয় আর একটা আলফা স্কোয়ার। দুটি বীজের সমষ্টি কত হচ্ছে? আলফা যোগ আলফা স্কোয়ার = -b/a। এটা ফর্মুলাতে দেওয়া আছে। বি এর জায়গায় কী লিখবো আমরা? না, বি এর মান গামা, তাই লিখলাম -γ/3। এ এর মান 3 আছে। দুটি বীজের গুণফল আলফা × আলফা স্কোয়ার = c/a। এখানে সি এর মানও 3 আর এর মানও 3, তাই কাটাকুটি করে এসছে 1, আর আলফা কিউব মানে 1, অর্থাৎ আলফা = এই কিউবটা ঘনমূল করলে একই বেরোয়, তাই এটা 1। এবার আমরা দুটি বীজের যোগফলটাকে এবার লিখে নিলাম। আলফা + আলফা স্কোয়ার = -γ/3। আলফার জায়গায় 1 বসালাম, এখানেও আলফার জায়গায় 1 বসালাম, তাহলে 1 আর 1 স্কোয়ার যোগ করলে 2 হচ্ছে। এখানে যা আছে বসে গেল, তাহলে গুণ করলে গামা = -6। এইভাবে সমাধান করবে। 3 অঙ্কটা দেখো, রম্বসের ক্ষেত্রফল এবং তার কর্ণের গুণফল যৌগিক ভেদে আছে। এখানে ভেদের ধ্রুবকের মান কত হবে। রম্বসের ক্ষেত্রফল মানে এ ধরে নিলাম, তার ফর্মুলা ½ মানে কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল মানে আমি এক্স আর ওয়াই ধরে নিয়েছি, মানে একটা বাহু, একটা কর্ণ এক্স আর একটা কর্ণ ওয়াই, তাহলে গুণফল xy। সুতরাং a = ½ × xy। এখানে xy তো কর্ণদ্বয়ের গুণফলের সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্ক বলে দিয়েছে এখানে, কিন্তু এখানে ধ্রুবকটা তাহলে কে? ধ্রুবকটা মাঝখানে পড়ে থাকছে 1/2, তাই এখানে ধ্রুবক পদটা হচ্ছে 1/2। 4 অঙ্কটা দেখো, একটি শঙ্কুর উচ্চতা ও পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তন h/s/v। এখান থেকে একটা মান দিয়েছে 3π/v(h)³ -s² h² + 9v² এর মানটা কত। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা শঙ্কুর যে উচ্চতা সেটা h, ছোট হাতে আমি h ধরে নিলাম। পার্শ্বতলের ক্ষেত্রফল s, এটাকে πr/l ধরে নিলাম। আয়তন v, এটাকে 1/3 πr/h ধরে নিলাম। এবার আমরা কি করলাম? এখানে সমীকরণটা টুকে নিলাম। এবার মানগুলো বসালাম, 3 বসালাম, π বসালাম, v এর জায়গায় v এর মানটা বসালাম, h এর জায়গায় h এর মানটা বসালাম, মাইনাস s এর জায়গায় s এর মানটা বসালাম, h এর জায়গায় h এর মানটা বসালাম, আবার 9 বসিয়ে v এর জায়গায় v এর মানটা বসিয়ে স্কোয়ার করলাম। এবার দেখো 3 কেটে গেল, তাহলে দুটো পাই মানে একটা π² r², আর এখানে h 3টে, তাহলে h এর 4। ভালো করে বুঝে নাও, মাইনাসটা বসে গেল। এখানেও দেখো π² r² l² h² বসে গেল, প্লাস এখান থেকেও দেখো স্কোয়ার করলে 1/9 হয়, এটা 9 কেটে গেল, বাকি পড়ে থাকছে π² r/4 h²। এবার আমরা l² ফর্মুলাটা ভেবে দিলাম। l² এর ফর্মুলা হচ্ছে যে h² + r²। তাহলে এবার এখান থেকে আমরা এখান থেকে যে পাই আর h এর যে স্কোয়ার আছে, এরা দুজনের সঙ্গে গুণ করতে হবে। গুণ করলে দেখো এসে গেল π² r² আর h এর 4, কারণ h এর স্কোয়ারের সঙ্গে স্কোয়ার মানে h এর 4, প্লাসে মাইনাসে মাইনাস,
আবার দেখো পাই স্কোয়ার, আর এর এখানে দুটো আছে, আর এর 4 আর এইচ স্কোয়ার, আর এটা যা আছে বসে গেল, এটাও যা আছে বসে গেল। এবার দেখো সব কটা কেটে গেল, হিসাব মতো সবই কেটে যাচ্ছে, কেটে গেলে 0 উত্তর। এইভাবে সমাধান করবে। 5 অঙ্কটা দেখো, কট থিটা সমান সমান ট্যান n-1 থিটা, এখান থেকে থিটার মানটা বের করতে হবে। প্রথমে আমরা কি করলাম, কট থিটা বসালাম, ট্যানটাকে পূরক কোণ করলাম, কট 90 মাইনাস n-1 থিটা, কট কট কেটে গেল, থিটা এখানে থেকে গেল, থিটাটা আমি কি করলাম এর সঙ্গে গুণ করে দিলাম, 90কে মানে 90 মানে হচ্ছে π/2, π/2 লিখে নিলাম, কারণ অঙ্কটা পাই দিয়ে অঙ্কটা উত্তরটা বের করতে বলেছে, তাই এটা 90-এর মানটা আমরা π/2 দিয়ে লিখে নিলাম। এবার দেখো এই থিটাটা এর সঙ্গে গুণ করলাম, 1-এর সঙ্গে গুণ করলাম, মাইনাসে মাইনাসে প্লাস করলাম, থিটা থিটা কেটে গেল বোথ সাইডে। পড়ে থাকছে দেখো এখান থেকে এই মাইনাস এন থিটা এটা এপারে চলে এলো, এপারে π/2, আর এনটা কি এপারে ভাগ হয়ে গেল, তাহলে π/2n, এটাই অপশান আছে ডি এরটাতে। এইভাবে করবে। 6 অঙ্কটা দেখো, এখানে কিছু মান দিয়েছে, বলছে মধ্যমা কত হবে, তো আমি মানগুলোকে টুকে নিয়েছি, টোকার সময় ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছিলাম। দেখো এখানে গুণে দেখলাম এন এর মান হচ্ছে 8, আমি কি করলাম এখানে যেহেতু জোড়ের ফর্মুলা, তাই হাফ ইন্টু n/2 প্লাস n/2 প্লাস 1 তম দিয়ে একটা ফর্মুলা ফেলে দিলাম। এবার এনের জায়গায় 8 বসালাম, বসিয়ে এটাকে ভাগ করে দিলাম ফোর্থ, এটাকে করে 1 যোগ করে ফিফথ, ফোর্থ মানে হচ্ছে 1 2 3 4 68, আর ফিফথ 70, যোগ করে এসছে 138, ভাগ করে এসছে 69। এইভাবে তোমরা সমাধান করতে পারো। 2 এর অঙ্কটা দেখো, 5 প্লাস রুট এক্স সমান সমান ওয়াই প্লাস √2, এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করতে হবে। খুব সোজা জিনিস, দেখো এটা ইজিলি হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, এখানে 5 আছে, এখানে ওয়াই, তার মানে বুঝতে পারছি এটা এই ওয়াই এর মানটা হচ্ছে 5, পরিষ্কার হয়ে গেল ওয়াই এর মান 5। এখানে দেখো রুট এক্স আর √2, ভালো করে দেখো, তার মানে এক্স এর রুট এক্স এর মান √2, দেখো রুট এক্স এর মান √2, এক্স ইকুয়াল রুট কেটে গেলে এক্স এর মান 2, আমাকে বের করতে বলছে এক্স প্লাস ওয়াই এর মান কত, তাহলে এক্স এর জায়গায় 2 বসালাম, ওয়াই এর জায়গায় 5 বসালাম, যোগ করে 7, এইভাবে অঙ্কটা সমাধান করবে, খুব ইজিলি হয়ে যাবে। 2 এর বিয়েটা দেখো, 2x² মাইনাস 2x প্লাস 3 = 0, এখান থেকে সমীকরণে বীজটা আলফা বিটা হলে আলফা মাইনাস 1 বিটা মাইনাস 1 এর মানটা কত হবে দেখো। প্রথম আমরা এখান থেকে এই সমীকরণ থেকে এ এর মান, বি এর মান, সি এর মানগুলো বের করে নিই, এর মান 2, বি এর মান -2, সি এর মান 3। এবার দেখো যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে আগে আমরা আলফা প্লাস বিটা বের করবো, তারপর আলফা ইন্টু বিটাটা বের করে নিলাম, মাইনাস b/a মাইনাস থাকলো, আর বি এর মানও মাইনাস, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 2/2, এখানে কাটলে 1 উত্তর, তাহলে আলফা প্লাস বিটা 1, আলফা ইন্টু বিটা 3/2। এবারে দেখো এইখানটায় যেটা বের করতে বলেছে আলফা -1 বিটা আলফা -1 মানে কি, এটা 1/α হয়, ভগ্নাংশে হয়ে যায়, মাইনাস মানে ভগ্নাংশে, বিটা মাইনাস মানে 1/β ভগ্নাংশে হবে এটা। এবারে লসাগু করলাম আলফা ইন্টু বিটা, ভগ্নাংশের যোগ করলাম বিটা প্লাস আলফা যেমনভাবে করে, সাজিয়ে নিলাম আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা, এবার মান বসালাম, আলফা প্লাস বিটা মান 1 বসিয়ে দিলাম, আলফা বিটা হচ্ছে তোমার 3/2 বসিয়ে দিলাম, এটা উল্টে গেলে 2/3 উত্তর। এইভাবে সমাধান করবে। সি এর অঙ্কটা দেখো, পরস্পর ছেদি নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শক আছে কতগুলো। আমি তোমাদের দেখো দুটো পরস্পর ছেদি না মানে কাছাকাছি আসবে না, তাহলে কটা স্পর্শক দেখো, 1টা 2টো 3টে 4টে স্পর্শক, তাই এটা 4টে হবে। ডি এর অঙ্কটা দেখো, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, তার মানে এরও আয়তন হিসাব মতো, তাই গোলক ও চোঙের কি সমান হবে, অবশ্যই আয়তন সমান হবে, তাই আমরা লিখেছি যে দুজনের আয়তন সমান হবে। ই এর অঙ্কটা দেখো, tan1 গুণ tan3 গুণ tan5 গুণ tan7 ডট ডট দিয়ে tan89 হলে তাহলে মানটা কত হবে। এটার খুব সুন্দর পদ্ধতি আছে, দেখো আমরা এটাকে পূরক কোণের পদ্ধতিতে অঙ্কটা সমাধান করব। tan1 মানে হচ্ছে tan 90 মাইনাস 89, tan3 মানে হচ্ছে tan 90 মাইনাস 87, ডট ডট দিয়ে লিখে দিলাম, এটা পুরোটাই, এপারটা লিখলাম না, এপারটাকে পূরক কোণ করবো, একটা করলেই বোঝা যাবে, tan এর পূরক কোণ তাহলে cot 89 আর cot 87, এটাকে আবার ভগ্নাংশে করে দিলাম, ওটা যা আছে বসিয়ে দিলাম, দেখো cotকে করলে 1/tan 89, এটাও তাই tan 1 87,
এবারে দেখো tan87 আর tan89 ছিলই, দেখো দেখো কোনাকুনি দেখো, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। এরমভাবে যত তুমি বানাবে এরম ধরনের সবই কেটে যাবে, কেটে গেলে উত্তর করে থাকবে 1 পড়ে থাকবে। এইভাবে অঙ্কটা সমাধান করবে। এফের অঙ্কটা দেখো, এখানে বলে দিয়েছে সামেশন এন দিয়ে এখানে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, মানে এদের এটা সংখ্যাটা কত হয় বের করতে হবে। আমরা এটা কিভাবে করছি দেখো, আমরা দেখো এফের অঙ্কটা দেখো, সামেশন এন এখানে মাইনাস আই মাইনাস সমান সমান 1, এটা জানো তোমরা, এক্স আই মাইনাস এক্স বার এর মানটা কত হবে। সাধারণত যেটা জানি আমরা, এটার মান 0 হয়। কী করে 0 হয় না, এক্স আই মানে আমরা কি বুঝি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস 4 যত এক্স এন যত সংখ্যাই হোক না কেন, তার যতগুলো সংখ্যা যদি ভাগ করলে এটা এ হয়। আর এইটা মানে হচ্ছে এক্স বার, তার মানে আলটিমেট যদি আমরা এটা বোঝাই তাহলে দেখো এক্স আই মাইনাস এক্স বার এটা বিয়োগ করলে 0, তাই জন্য এইভাবে 0 আমরা প্রমাণ করতেই পারি। 3-এর 1-এরটা দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ সূক্ষ্ম কোণ। এটা আমরা জানি যে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ সবসময় স্থূল কোণ হয়, ওরা বলছে সূক্ষ্ম কোণ। আমরা যেটা জানি ক্ষুদ্রতর মানে স্থূল কোণ, আর বৃহত্তর হলে সূক্ষ্ম কোণ হয়, তাই এটা মিথ্যে। 2 নম্বর অঙ্কটা দেখো, সকল করণী নিরসক উৎপাদকই অনুবন্ধী করণী। বলছে আমরা যেটা জানি সকল করণী নিরসক উৎপাদকই অনুবন্ধী করণী কখনোই হয় না, তাই এটা মিথ্যে। 3 নম্বরটা দেখো, এখানে কিছু মান দিয়েছে, এদের মধ্যমা বলছে 10। তো দেখি আমরা কি হয়, দেখো আমি সংখ্যাগুলোকে মধ্যমা বের করেছি, আগে সাজিয়ে নিয়েছি, নেওয়ার পর দেখো নাম্বারের টার্ম এসছে তোমার 7, তাহলে n+1/2 মানে এটা বিজোড়ের ফর্মুলা, তাহলে 7+1/2 মানে ফোর্থ হলে কত হচ্ছে 9 নম্বর সংখ্যা, 1 2 3 4 মানে 4 মানে 9, মানে উত্তরটা 9, ওরা বলছে 10, তাই এটা মিথ্যা। 4-এর অঙ্কটা দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর মূলধন অপরিবর্তিত থাকে ওরা বলছে, না এটা ভুল কথা, অপরিবর্তিত থাকে না, পরিবর্তন হয়, প্রত্যেক বছরই মূলধন পাল্টে যায়, কারণ মূলধনের সঙ্গে যখন সুদ যোগ হয়ে যায় তখন অবভিয়াসলি মূলধনটা পাল্টে যায়, তাই এটা মিথ্যে। এখানে দেখো 5-এরটা 1 ডিগ্রি লেস দ্যান 1 সি মানে রেডিয়ান, তাহলে এটা বলছে কি হবে, দেখা যাক সত্য না মিথ্যা। আমি একটা তোমাকে বইতে দেখাচ্ছি, দেখো সুন্দর একটা প্রমাণ আছে। দেখো 1 ডিগ্রির বৃত্তীয় পদ্ধতিতে যদি আমরা হিসাব করি, দেখো 180 মানে পাই সি, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই/180, মানে 22/7 ইন্টু 180, পাইয়ের মানটা 22/7 বসালাম, তাহলে আলটিমেট দেখো এখানে 1 ডিগ্রি আর এখানে দেখো এটা রেডিয়ানে প্রকাশ করলাম, তাহলে আলটিমেট যেটা বোঝা যাচ্ছে 1 ডিগ্রি ছোট, 1 রেডিয়ান বড় হয়, তাই 1 রেডিয়ান যেহেতু বড় হয়, তাই এটা ওদের যে তথ্যটা সেটা হিসেবে আমরা দেখতে ঠিকই আছে, তাই এটা আমাদের কাছে সত্য। 6 নম্বরটা দেখো, একই ভূমি একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কুর একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে। দেখো এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, অনুপাত 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে দেখো এই তিনটে যখন গুণ করলাম তাহলে 1:3, তাহলে এটা ওরাও বলছে 1:3, তাই এটা সত্য।